أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা আলোচনা করতেছিলাম সকালবেলা পুলিশ আইন। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধির মতো 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন। আর পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। আমরা পড়ছি পুলিশ আইনের 5 ধারা। 5 ধারায় মহাপুলিশ পরিদর্শক অর্থাৎ আইজিপি মহোদয়ের ক্ষমতা। আইজিপি মহোদয় জেলার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন, কিন্তু সরকার যদি কোনো নিয়ন্ত্রণ রাখে তাহলে সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা পিআরবি 35 বিধে। 7 ধারায় পড়ছিলাম অধস্তন অফিসারদের দণ্ড প্রদান। কে দণ্ড প্রদান করতে পারেন? নিয়োগকারী কর্মকর্তা ও অধস্তন অফিসারদের দণ্ড প্রদান করতে পারেন। নিয়োগকারী অফিসার হলো পুলিশ সুপার আর ডিআইজি মহোদয়। যেমন পুলিশ সুপার কনস্টেবলদের নিয়োগ কার্যক্রমের দায়িত্বে থাকেন। কোনো অযোগ্যতা, কোনো দোষটুরি, কোনো অবহেলার কারণে কোনো অধস্তন কর্মচারীকে যদি চাকরি হতে অপসারণ করা হয় বা বরখাস্ত করা হয় অথবা সাসপেন্ড করা হয় বা সাসপেন্ড দিবার আদেশ ক্ষমতা কার? ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, পুলিশ সুপার অথবা সহকারী মহাপুলিশ পরিদর্শক এই ক্ষমতা থাকবে। এ ব্যতীত অন্যান্য কারণেও কি করা যায়? এক বা একাধিক শাস্তি প্রদান করা যায়। সেই এক বা একাধিক শাস্তিগুলো কি কি? অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা। অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা। অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক করা এবং গার্ড ডিউটি করা বা কোনো শ্রম সাধ্য কাজ করানো, এটাও একটা শাস্তি। এটাও শাস্তি। তারপর সদাচরণ বেতন হতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা ভাতা রহিত করা। ধারা 7। ধারা 8-এ বলা হয়েছে নিয়োগপত্র। যখন কোনো সদস্যকে নিয়োগ করা, আবার দণ্ড, এখানে 7 ধারায় বলা আছে দণ্ড 2 প্রকার। দণ্ড কয় প্রকার? 2 প্রকার, লঘুদণ্ড এবং গুরুদণ্ড। তাহলে যখন পুলিশ আইন অনুযায়ী এমসিকিউ প্রশ্ন হবে যে পুলিশ আইন অনুযায়ী দণ্ড কত প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, তাহলে অবশ্যই উত্তর হবে 2 প্রকার। আর দণ্ডবিধি আইন অনুযায়ী দণ্ড কয় প্রকার? 6 প্রকার, কার্যকরী 5 প্রকার। দণ্ডবিধি আইন অনুযায়ী দণ্ড 6 প্রকার, কার্যকরী 5 প্রকার, বাতিল 1 প্রকার, মোট 6 প্রকার। তাহলে পুলিশ আইন অনুযায়ী দণ্ড 2 প্রকার, গুরুদণ্ড এবং লঘুদণ্ড। আবার গুরুদণ্ড হলো 5টি: চাকরি হতে বরখাস্তকরণ, চাকরি হতে অবসরণ, চাকরি হতে পদোন্নতি, পদোন্নতি স্থগিতকরণ, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, এগুলো হলো গুরুদণ্ড। আর লঘুদণ্ড 5টি: তিরস্কার প্রদান করা, সতর্কীকরণ, অতিরিক্ত ডিল, ফ্যাটিগ ডিউটি, আটক বা নজরবন্দি। এই লঘুদণ্ড এবং গুরুদণ্ডের মধ্যে পার্থক্য কি? যদি কখনো প্রশ্ন হয় যে লঘুদণ্ড এবং গুরুদণ্ডের মধ্যে পার্থক্য কি, বিস্তারিত আলোচনা করুন। তাহলে গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যে পার্থক্য
নিম্নরূপ: গুরুদণ্ড: যদি কোনো পুলিশ সদস্যকে গুরুদণ্ড প্রদান করা হয় তাহলে তিনি গুরুদণ্ডের বিরুদ্ধে কি করতে পারবেন? আপিল করতে পারবেন। আর লঘুদণ্ড: যদি কোনো পুলিশ সদস্যকে লঘুদণ্ড প্রদান করা হয় তাহলে তিনি লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না, বা লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। দ্বিতীয়ত, গুরুদণ্ড প্রদান করতে গেলে অবশ্যই বিভাগীয় মামলা রুজু করতে হবে। আর লঘুদণ্ড প্রদান করতে গেলে বিভাগীয় মামলা রুজু করার কোনো প্রয়োজন নাই। এবার দেন উদাহরণ। গুরুদণ্ডের উদাহরণ: পদোন্নতি, বরখাস্তকরণ, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, চাকরি হতে অপসারণ, পদোন্নতি স্থগিতকরণ, এগুলা গুরুদণ্ডের উদাহরণ। আর লঘুদণ্ডের উদাহরণ: সতর্কীকরণ, তারপরে অতিরিক্ত ড্রিল, ফ্যাটিগ ডিউটি, তিরস্কার প্রদান, আটক বা নজরবন্দি করা। এবার দেন ধারা। ধারা পুলিশ আইনের 7, এটাও ধারা পুলিশ আইনের 7। তাহলে বোঝা গেল, 4টা করা হয়ে গেছে। গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যে পার্থক্য। যদি কখনো প্রশ্ন হয় 2 মার্কের বা 3 মার্কের, তাহলে এইভাবে উত্তর দিতে হবে যে লঘুদণ্ড এবং গুরুদণ্ডের মধ্যে পার্থক্য সমূহ নিম্নরূপ: লঘুদণ্ডের বিরুদ্ধে গুরুদণ্ড যদি প্রদান করা হয় তাহলে তার বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। লঘুদণ্ড আপিল করা যায় না। গুরুদণ্ড দিতে গেলে অবশ্যই বিভাগীয় মামলা রুজু করতে হয়। আপনার লঘুদণ্ড দিতে গেলে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজন নয়। গুরুদণ্ড সমূহ পদোন্নতি, সাময়িক পদোন্নতি, অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ, বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। আর লঘুদণ্ড সতর্কীকরণ, তিরস্কার প্রদান, অতিরিক্ত জেল, ফ্যাটিগ ডিউটি অথবা আটক বা নজরবন্দি। ধারা 7 পুলিশ আইনের 7 ধারা, এটাও পুলিশ আইনের 7 ধারা। ধারা 8: পুলিশ অফিসারদের জন্য নিয়োগপত্র অথবা সার্টিফিকেট, এটা কে দেবেন? এটাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেবেন, আইজিপি মহোদয় দেবেন, অথবা আইজিপি মহোদয় কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন পুলিশ কর্মকর্তা এই নিয়োগপত্র প্রদান করবেন। এই আইনের অধীন, অর্থাৎ পুলিশ আইনের অধীন 4 ধারায় উল্লেখিত অফিসার ব্যতীত, উল্লেখিত অফিসার কে কে? এখানে আইজিপি মহোদয়, ডিআইজি মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এই সকল অফিসার ব্যতীত অন্যান্য পুলিশ কর্মচারী নিযুক্ত হলে একটি করে নিয়োগপত্র পাবেন। তাহলে নিয়োগপত্র কে কে পাবেন? যদি কখনো এমসিকিউ হয় যে নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে নিম্নের কোন ব্যক্তি সঠিক? ডিআইজি মহোদয়, পুলিশ মহাপুলিশ মহাপুলিশ পরিদর্শক মহোদয়, অথবা পুলিশ সুপার মহোদয়, অথবা কনস্টেবল। তাহলে উত্তর হবে অবশ্যই কনস্টেবল, কারণ নিয়োগপত্র কনস্টেবল, তারপর সাব ইন্সপেক্টর এরা পাবেন। এরা পাবেন, বিসিএস ক্যাডার যারা, তারা কি পাবেন না, নিয়োগপত্র পাবেন না। ধারা 8: নির্ধারিত ফর্মে এই সার্টিফিকেট দেওয়া হয়। ইহার ফলে পুলিশের ক্ষমতা, কর্তব্য, দায়িত্ব ও সুযোগের অধিকারী হবে। অর্থাৎ এই নিয়োগপত্রের ফলে পুলিশ সদস্য কি হবে? নিয়োগপত্রের ফলে দায়িত্ব, কর্তব্য, পুলিশের যে ক্ষমতা এবং পুলিশের যে সুযোগ সুবিধা, এগুলার অধিকারী সে হবে। যদি পুলিশ সদস্য কোনো কারণে চাকরি হতে পদত্যাগ করে অথবা বরখাস্ত হয়, তার প্রভৃতি কারণে নিয়োগের যদি অথবা অন্য কোনো কারণে যদি নিয়োগের অবসান ঘটে, অর্থাৎ তার নিয়োগ কার্যক্রম যদি বাতিল হয়ে যায়, অথবা সে যদি চাকরি না করে কোনো কারণে যদি সে বাড়ি চলে যায়, অবসরে যায়, বা ডিপার্টমেন্ট থেকে তাকে বরখাস্ত করা হোক, অথবা ডিপার্টমেন্ট তাকে যদি বের করে দেয় বা বাধ্যতামূলক অবসর দিয়ে যায়, তাহলে কি করতে হবে? তাকে যে সার্টিফিকেটটা প্রদান করা হয়েছে বা নিয়োগপত্র প্রদান করা হয়েছে, আসলে নিয়োগপত্রটা সার্ভিস বইয়ের সাথে থাকে, নিয়োগপত্র সার্ভিস বইয়ের সাথে থাকে। এটা কি করা হয়? জমা নিতে হয়। কোনো পুলিশ কর্মচারী সাময়িক কর্মচ্যুতি বা সাসপেন্ড যদি হয়, অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো পুলিশ কর্মচারী সাময়িকভাবে যদি বরখাস্ত হয় বা সাসপেন্ড হয়, তাহলে তার যে প্রাপ্ত ক্ষমতা বা দায়িত্ব, কর্তব্য সেগুলো আছে, সেগুলো কি হয়? সাময়িক বিলুপ্ত হয়ে যায়, কারণ সে পোশাকও পরতে পারে না। যদি সাময়িক বরখাস্ত হয় তাহলে সে দায়িত্ব পালন করতে পারে না। এ কথাটাই বলা হয়েছে 8 ধারায়, যে পুলিশ সদস্য যদি একদম বাড়ি চলে যায়
পদত্যাগ করে যদি বাড়ি চলে যায় বা তাকে যদি বরখাস্ত করা হয়, সেক্ষেত্রে কি করা হবে, তার যে নিয়োগপত্র আছে সেটা জমা নিতে হবে। এছাড়া তাকে যদি সাময়িক বরখাস্ত করা হয় বা সাময়িক কাজে থেকে যদি তাকে বিরত রাখা হয়, সেক্ষেত্রে কি হবে, সে আর কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে না। সে শুধু লাইনে ঘোরাফেরা করবে বা সাময়িকভাবে সে কি হবে, তার যে ক্ষমতা এবং অধিকার যে থাকবে বা দায়িত্ব কর্তব্য থাকবে সেগুলো সাময়িক সময়ের জন্য বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ সাময়িক দায়িত্ব কর্তব্য থেকে সে কি বিরত থাকবে, কিন্তু তার যে পুলিশ ডিপার্টমেন্ট বা পুলিশ বিভাগের যে আচার অনুষ্ঠানগুলো আছে, যেগুলো শৃঙ্খলা দায়িত্ব কর্তব্য যেগুলো আছে, এগুলা বিষয় সে কি করতে হবে, অবশ্যই নিয়ম কানুন গুলা সে অবশ্যই পালন করতে বাধ্য থাকবে। কারণ একজন পুলিশ সদস্য যখন সাময়িক বরখাস্ত হয় অথবা সাময়িকভাবে যখন পুলিশ লাইনে ক্লোজ হয় বা অন্য কোনো কারণে যদি পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকে, সে কি করে, সে ডিউটিও করে থাকে। অথবা যদি সাময়িক বরখাস্ত হয় সেক্ষেত্রে সে ডিউটি করে না, কি করে, 3 বেলা দেখা যায় 4 বেলা রোল কল দেয়। পুলিশের যে অন্যান্য নিয়ম কানুন আছে সেগুলা কি সে পালন করতে বাধ্য থাকে। সে শুধু কর্তব্য কর্মে কি করতে পারে না, কর্তব্য কর্মে সে ফিরতে পারে না, সাময়িকভাবে তার কর্তব্য কর্ম কি হয়, বিলুপ্ত হয়। এছাড়া যাবতীয় কাজকর্ম যা যা থাকে ডিপার্টমেন্টাল, সে সবকিছুই কি মেনে চলতে বাধ্য থাকে। ধারা 8, ধারা 8। তো ধারা 8-এ বলা হয়েছে পুলিশ অফিসারদের জন্য সার্টিফিকেট বা নিয়োগপত্র। এই নিয়োগপত্র কে দেবেন বা কে পাবেন? এই নিয়োগপত্র পুলিশ আইনের 4 ধারা অনুযায়ী যে সকল কর্মকর্তার কথা বলা হয়েছে তারা ব্যতীত সকল পুলিশ সদস্য কি পাবেন, এই নিয়োগপত্র পাবেন। নিয়োগপত্র নির্ধারিত ফর্মে প্রদান করতে হবে। এই নিয়োগপত্র প্রদানকারী অফিসার হলেন পরিদর্শক, পুলিশের মহাপুলিশ পরিদর্শক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার নিজে কি করবেন, স্বাক্ষরিত করে এই নিয়োগপত্র প্রদান করবেন। এই নিয়োগপত্র প্রদান করার পর কোনো পুলিশ সদস্য যদি বরখাস্ত হয় বা কোনো পুলিশ সদস্য যদি পদত্যাগ করেন, তাহলে তিনি অবশ্যই এই নিয়োগপত্র জমা প্রদান করবেন। অথবা কোনো পুলিশ সদস্য যদি সাময়িকভাবে বরখাস্ত হয় বা সাময়িকভাবে যদি কর্মচ্যুতি হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তার অধিকার সমূহ কর্তব্য সমূহ সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু সাময়িক সময়ের জন্য এগুলা কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। এছাড়া কোনো পুলিশ সদস্য যদি সাময়িক বরখাস্ত হয় বা সাময়িকভাবে কর্মচ্যুতি হয়, তিনি পুলিশ ডিপার্টমেন্টের যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলো তিনি মেনে চলতে অবশ্যই বাধ্য থাকবেন। ধারা 8। ধারা 9, ধারা 9, ধারা 9 বলা হয়েছে অনুমতি ব্যতীত এই পুলিশ অফিসার ইস্তফা দিতে পারবেন না। অর্থাৎ যদি কোনো পুলিশ সদস্য অবসরজনিত বা বার্ধক্যজনিত বা অন্য কোনো কারণে যদি সে ডিপার্টমেন্ট থেকে চলে যেতে চায়, স্বেচ্ছায় যদি চলে যেতে চায়, স্বেচ্ছায় অবসর গ্রহণ আছে বা বার্ধক্যজনিত অবসর আছে, এই ধরনের অবসরে যদি কোনো পুলিশ সদস্য যেতে চায়, তাহলে তাকে অবশ্যই 2 মাস পূর্বে তার ঊর্ধ্বতন অফিসার বরাবর লিখিতভাবে নোটিশ দিতে হবে বা লিখিতভাবে আবেদন করতে হবে যে স্যার আমি ডিপার্টমেন্ট ছেড়ে চলে যাব, আমার বয়স শেষ, আমার আর চাকরি করা সম্ভব না, বা বিধিতে বর্ণিত আছে যে আমি 59 বছর পর্যন্ত চাকরি করতে পারবো, আমার 59 বছর কি পূর্ণ হয়েছে, আমি আর এই ডিপার্টমেন্টে থাকতে পারবো না, আমি বাড়ি চলে যাব, আমাকে অনুমতি দেওয়া হোক। এই অনুমতি ব্যতীত কোনো পুলিশ সদস্য চাকরি থেকে চলে যেতে পারবেন না। ধারা 9, ধারা 9। এখানে কে অনুমতি প্রদান করবেন? এখানে নিয়োগকারী যে ঊর্ধ্বতন অফিসার আছেন তিনি এই অনুমতি প্রদান করবেন, অথবা তার পক্ষে যদি সম্ভব না হয় অন্য কোনো অফিসার যদি থাকে তার অনুমতি ক্রমে এই কি পদত্যাগ করা নিয়ে কি করতে পারেন, তিনিও এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এখানে বলা হয়েছে জেলা পুলিশ সুপারের অনুমতি ব্যতী রেখে বা উক্ত বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত। অর্থাৎ দেখা গেল যে পুলিশ সুপার যদি কর্মস্থলে না থাকে, কোনো কারণে যদি তিনি কর্মস্থলের বাইরে থাকেন, তাহলে তিনি তারও দায়িত্বে যে থাকবেন সেই পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন, এই অফিসারের অনুমতিতে বা ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে 2 মাসের লিখিত নোটিশ না দিয়ে কোনো পুলিশ সদস্য কার্য থেকে ইস্তফা দিতে পারবেন না। তবে যদি অনুরূপ অনুমতি প্রদানের ক্ষমতা অপর কোনো পুলিশ কর্মচারীর উপর অর্পিত থাকে, তবে তার অনুমতি নিয়েও পদত্যাগ করা চলবে। তাহলে এখানে মোট 2টি কথা বলা হয়েছে। একটা কথা হলো, কোনো পুলিশ সদস্য যদি পুলিশের চাকরি হতে ইস্তফা দিতে চায়, তাহলে তাকে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর কি করতে হবে, 2 মাস পূর্বে লিখিতভাবে নোটিশ দিয়ে তাদেরকে জানাতে হবে বা অনুমতি নিতে হবে।
এই অনুমতি কে দিতে পারেন, অথবা অনুমতি কে গ্রান্টেড করতে পারেন? জেলার পুলিশ সুপার অথবা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কি করতে পারেন? এই অনুমতি দিয়ে তাকে পদত্যাগ করাইতে পারেন। ধারা 9। তাহলে ধারার সাথে বলা হয়েছে যে সকল, ধারা 5-এ বলা হয়েছে পুলিশের আইজিপি মহোদয় কর্তৃক ক্ষমতা। কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর ধারার সাথে বলা হয়েছে অধস্তন পুলিশ অফিসারদেরকে বিভিন্ন প্রকার দণ্ড প্রদান। ধারা 8-এ বলা হয়েছে নিয়োগপত্র। ধারা 9-এ নিয়োগ থেকে অবসান। ধারা 9 হলো নিয়োগ থেকে ইস্তফা দেওয়া, অর্থাৎ চাকরি হতে ইস্তফা দেওয়া, চাকরি নিয়োগ থেকে না, চাকরি হতে ইস্তফা দেওয়া। ধারা 10। ধারা 10, পুলিশ অফিসার অন্য কোনো কাজে নিযুক্ত হবেন না। এটা কত ধারায় বলা আছে? এটা বলা আছে পিআরবি 110 আর দণ্ডবিধি 168। দণ্ডবিধি 168 আর পুলিশ আইনের 10 ধারা। পুলিশ আইনের কত ধারা? 10 ধারা। ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত, ইন্সপেক্টর জেনারেল কার? ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত কোনো পুলিশ কর্মচারী এই আইনের অধীনে নিজ কর্তব্য কর্ম ব্যতীত অন্য কোনো নিয়োগ বা চাকরিতে চাকরি গ্রহণ করতে পারবেন না। ধারা 10। ধারা 10। তো ধারা 10-এ কি বলছে? পুলিশ অফিসার যদি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর চাকরিতে কর্মরত থাকেন, তাহলে চাকরিতে কর্মরত থাকা অবস্থায় তিনি অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। ধারা 10। পুলিশ আইনের 10 ধারা, পিআরবি 110 বিধি আর দণ্ডবিধির 168 ধারা। দণ্ডবিধির 168 ধারা। তাহলে পুলিশ আইনের 5, 7, 8, 9, 10 ধারা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে সমস্যা নাই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আজকে যাব নতুন ধারা পুলিশ আইনের 12। পুলিশ আইনের 12 ধারা। 12 ধারায় বলা হয়েছে ইন্সপেক্টর জেনারেলের প্রবিধান প্রণয়নের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের প্রবিধান প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ এখানে বলা হয়েছে পুলিশ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য ইন্সপেক্টর জেনারেল কি করতে পারবেন? বিভিন্ন নিয়ম কানুন জারি করতে পারবেন বা আদেশ জারি করতে পারবেন। কি জন্য? পুলিশ সদস্যদের, পুলিশ সদস্যদের দক্ষতা রক্ষা প্রভৃতি বিষয়ে কি করতে পারবেন? পুলিশের আইজিপি মহোদয় বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন বা আদেশ জারি করতে পারবেন। ধারা 12। তো ধারা 12-তে বলা হয়েছে সরকারের সম্মতিক্রমে। কার সম্মতিক্রমে? সরকারের। সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিভাগ, কর্তব্য, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং বাসগৃহ সম্পর্কে নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন এবং পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ এবং উহার আদান প্রদান, কর্তব্য পরিদর্শন এবং পুলিশ বাহিনীর দক্ষতা রক্ষা প্রভৃতি বিষয়ে কি করতে পারবেন? নিয়ম কানুন বা আদেশ জারি করতে পারবেন। তাহলে যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে পুলিশের আইজিপি মহোদয় কার অনুমতি সাপেক্ষে বিভিন্ন নিয়ম কানুন বা আদেশ জারি করতে পারবেন? রাষ্ট্রপতি মহোদয়ের, সরকারের, অথবা তার নিজের, অথবা সবগুলো? তাহলে এখানে উত্তর হবে অবশ্যই সরকারের। সরকারের সম্মতিক্রমে আইজিপি মহোদয় পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিভাগ, বিন্যাস, পুলিশের অস্ত্রশস্ত্র, পুলিশের পোশাক পরিচ্ছদ, পুলিশের খাবার দাবার, তারপর বাসগৃহ অর্থাৎ পুলিশের বসবাসের জন্য যে ব্যারাক, এই ব্যারাক সমূহ অথবা বিভিন্ন যে কোয়ার্টার গুলা থাকে এগুলা বাসগৃহ কি করতে পারবেন? এগুলা বাসগৃহ সম্পর্কে কি বিভিন্ন নিয়ম কানুন বা আদেশ জারি করতে পারবেন বা বিভিন্ন নিয়ম কানুন কি প্রণয়ন করতে পারবেন।
এনামুল ভাই, স্যার। আবার বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে। মনে করছিলাম ক্লাসটা আজকে নিয়ে অর্ধেক করে ফেলাবো। তাহলে পুলিশ আইনের 5 ধারায় বলা হয়েছে আইজিপি মহোদয় কি করতে পারবেন? আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, কিন্তু সরকার কর্তৃক যদি ওই ক্ষমতা নিয়ন্ত্রণ করা হয় তাহলে তিনি নিয়ন্ত্রণ সাপেক্ষে কি করতে পারবেন, সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। ধারা 5। ধারা 7-এ বলা হয়েছে অধস্তন কর্মচারীদের বিভিন্ন প্রকার দণ্ড প্রদান। ধারা 8-এ বলা হয়েছে নিয়োগপত্র। ধারা 9-এ বলা হয়েছে আপনি যদি চাকরি হতে অবসরে যেতে চান বা ইস্তফা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে 2 মাস পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কি করতে হবে, নোটিশ দিয়ে বা লিখিতভাবে নোটিশ দিয়ে বা আবেদনের মাধ্যমে তাদেরকে তাদের অনুমতি নিতে হবে, এবং এই অনুমতি সাপেক্ষে আপনি চাকরি থেকে কি ইস্তফা দিতে পারবেন। ধারা 9। ধারা 10-এ বলা হয়েছে পুলিশ অফিসার অন্য কোনো কাজে কি করতে পারবেন না, নিয়োগ নিজেকে নিযুক্ত করতে পারবেন না। আপনি আপনি যেমন একজন কনস্টেবল, কনস্টেবল চাকরি করাকালীন এই ডিপার্টমেন্টে থাকাকালীন কি করতে পারবেন না, অন্য কোনো কাজে কি করতে পারবেন না, নিজেকে নিয়োগ করতে পারবেন না বা নিযুক্ত করতে পারবেন না। অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত আপনি করতে পারবেন, আপনার যদি ইচ্ছা হয় যে না আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করবো, কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত হবে, সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আপনাকে ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ আইজিপি মহোদয়ের কি লিখিত অনুমোদন নিতে হবে। এই লিখিত অনুমোদন ব্যতীত আপনি অন্য কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন না। ধারা 10। আর ধারা 12-তে বলা হয়েছে কি ইন্সপেক্টর জেনারেলের প্রবিধান প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ পুলিশ সদস্যদের গঠন বা পুলিশ বাহিনীর গঠন শ্রেণীবিন্যাস, তারপরে পুলিশের কর্তব্য কর্ম, তারপর পুলিশের অস্ত্রশস্ত্র এগুলা উন্নয়নের জন্য, অথবা পুলিশের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, বাসগৃহ এগুলা সম্পর্কে বিভিন্ন নিয়ম কানুন কে করতে পারবেন, প্রণয়ন করতে পারবেন। এবং পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ, পুলিশের কি গুপ্ত সংবাদ সংগ্রহ এবং উহার আদান প্রদান, কর্তব্য পরিদর্শন, এছাড়াও পুলিশ বাহিনীর দক্ষতা অথবা পুলিশ বাহিনীর রক্ষা প্রভৃতি বিভিন্ন বিষয়ে কি করতে পারবেন, নিয়ম কানুন বা আদেশ জারি করতে পারবেন। কে পারবেন? আইজিপি মহোদয় পারবেন। কার ক্ষমতা বলে? সরকারের ক্ষমতা বলে বা সরকারের সম্মতিক্রমে। সরকারের সম্মতিক্রমে এগুলা কে পারবেন? আইজিপি মহোদয় পারবেন। তাহলে ধারা 12-তে বলা হয়েছে আইজিপি মহোদয় সরকারের সম্মতিক্রমে বিভিন্ন বিধিনিষেধ বা বিভিন্ন প্রবিধান কি করতে পারবেন, প্রণয়ন করতে পারবেন বা বিভিন্ন আদেশ জারি করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? পুলিশ বাহিনীর গঠনের ক্ষেত্রে। অর্থাৎ পুলিশ বাহিনীকে বর্তমানে যেমন ঢেলে সাজানোর চেষ্টা চলতেছে, এটা কার ক্ষমতা? সরকারের সম্মতিক্রমে পুলিশের ক্ষমতা। সরকারের সম্মতিক্রমে পুলিশের আইজিপি মহোদয়ের ক্ষমতা। এখানে পুলিশ বাহিনীর গঠন, পুলিশের যে অস্ত্র, পুলিশের পোশাক পরিচ্ছদ, পুলিশের খাবার দাবার, পুলিশের বাসগৃহ, এছাড়া পুলিশের অভ্যন্তরীণ গুপ্ত সংবাদ সংগ্রহ করা, পুলিশের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করছে কিনা এগুলা দেখাশোনা করা, বা পুলিশ বাহিনীর রক্ষা করা, বা পুলিশ বাহিনীর দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কি করা, বিভিন্ন বিষয়ে নিয়ম কানুন প্রণয়ন ও আদেশ জারি করা, এটা আইজিপি মহোদয়ের ক্ষমতা। আইজিপি মহোদয় এই বিভিন্ন বিষয়ে কি করতে পারেন, আদেশ জারি করতে পারেন। ধারা 12। ধারা 12 এখন দেখা যায় না পুলিশ বাহিনীর দক্ষতা অর্জনের জন্য ট্রেনিং এর অভাব নাই, বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় কি জন্য? পুলিশের দক্ষতা বৃদ্ধি করার জন্য। ধারা 12। তাহলে ধারা 5-এ হলো আইজিপি মহোদয়ের ক্ষমতা কোন দিকে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। ধারা 5। আর ধারা 12-তে বলা হয়েছে আইজিপি মহোদয় বিভিন্ন সময় প্রবিধান কি করতে পারবেন, প্রণয়ন করতে পারবেন বা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কানুন বা আদেশ জারি করতে পারবেন। কি জন্য? পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য, পুলিশের অভ্যন্তরীণ উন্নয়নের জন্য, পুলিশের
অভ্যন্তরীণ উন্নয়ন বলতে পুলিশের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, বাসগৃহ, পুলিশের অস্ত্র শস্ত্র, পুলিশের কর্তব্য কর্ম, এগুলা কি অন্যান্যের জন্য বা পুলিশ বাহিনীর গঠনের জন্য বা পুলিশ বাহিনীর শ্রেণীবিন্যাস করার জন্য বা শ্রেণী বিভাগ করার জন্য এগুলা কাজে কি করতে পারবেন আইজিপি মহোদয় বিভিন্ন সময় প্রবিধান বা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কানুন বা আদেশ কি করতে পারবেন, জারি করতে পারবেন। ধারা 12। ধারা 13। ধারা 13, ব্যক্তি বিশেষের খরচে অতিরিক্ত পুলিশ নিয়োগ। ধারা 13তে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ নিয়োগ। কোনো ব্যক্তির আবেদন ক্রমে আবশ্যক মনে করলে কোনো স্থানের শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতে, কার নির্দেশ মতে? ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতে অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগ করা যাবে। তাহলে এখানে বলা হয়েছে কোনো স্থানে যদি শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয় এবং কোনো ব্যক্তি যদি আবেদন করে যে স্যার এখানে এই সমস্যা হইতেছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আইন শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা যেতে পারে, তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে আবেদনটা কি করবে সংশ্লিষ্ট এলাকার কোনো একজন ব্যক্তি, সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ যেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে সেই এলাকার কোনো একজন ব্যক্তি কি করবেন, জেলার ম্যাজিস্ট্রেট বরাবর, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কি করবেন, তিনি আবেদন করবেন এবং জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ সাপেক্ষে বা নির্দেশ মতে অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগ করা যাবে। তবে এই অতিরিক্ত পুলিশ কর্মচারী ইন্সপেক্টর জেনারেল বা সহকারী আইজি অথবা জেলার পুলিশ সুপারের কর্তৃত্বাধীনে থাকিবে। অর্থাৎ জেলা পর্যায় থেকে যদি কোনো পুলিশ সদস্য নির্দিষ্ট কোনো এলাকায় যদি অতিরিক্ত পুলিশ হিসেবে মোতায়েন করা হয় সেটা অবশ্যই কি পুলিশ সুপারের দায়িত্বাধীনে থাকবে বা পুলিশ সুপারের কর্তৃত্বাধীনে বা নেতৃত্বাধীনে থাকবে। অতিরিক্ত পুলিশ কর্মচারীর খরচ আবেদনকারীকে বহন করতে হইবে। অর্থাৎ যে ব্যক্তি অতিরিক্ত পুলিশে আবেদন করবেন সেই ব্যক্তি অতিরিক্ত পুলিশের কি করবেন, খরচ বহন করবেন এবং উক্ত পুলিশ কর্মচারীগণকে উঠাইয়া নেবার আবেদন জানাইয়া 1 মাস পূর্বে আবেদন করলে ওই আবেদনের তারিখ হতে 1 মাস অন্তে কি হবে, উক্ত ব্যক্তি খরচ বহনের দায় হতে রেহাই পাবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে 13 ধারায়, 13 ধারায় মোট কথা হলো আইন শৃঙ্খলা রক্ষার্থে কি অতিরিক্ত পুলিশ নিয়োগ বা অতিরিক্ত পুলিশ মোতায়েন। কোনো ব্যক্তির আবেদন ক্রমে যদি আবশ্যক মনে হয়, যদি আবশ্যক মনে হয়, আবশ্যক কার কাছে মনে হবে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কারণ কোনো ব্যক্তি যদি আবেদন করে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন। এই আবেদন যদি জেলা ম্যাজিস্ট্রেট পাওয়ার পর মনে করেন যে হ্যাঁ ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রয়োজন আছে, সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা আছে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির আবেদন সাপেক্ষে কি করবেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার জন্য নির্দেশ প্রদান করবেন। আর এই নির্দেশনা সাপেক্ষে এখানে জেলার পুলিশ সুপার অথবা মেট্রো এলাকায় যদি হয় তাহলে মেট্রো এলাকার যে অফিসাররা থাকবেন ঊর্ধ্বতন অফিসার, তাদের নির্দেশ ক্রমে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। কিন্তু এই অতিরিক্ত পুলিশ যেখানে মোতায়েন করা হয়, যদি মেট্রো এলাকায় হয় তাহলে তাদের ঊর্ধ্বতন অফিসার, যদি জেলা পর্যায়ে হয় তাহলে পুলিশ সুপারের নেতৃত্বাধীনে কি বা কর্তৃত্বাধীনে থাকবে। এখানে যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যে ব্যক্তি এই অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য আবেদন করছে সেই ব্যক্তি এই অতিরিক্ত পুলিশের কি করবেন, খরচ বহন করবেন। ধারা 13। আর ওই ব্যক্তি যদি মনে করেন যে না এখন আর অতিরিক্ত পুলিশ রাখার প্রয়োজন নাই, তাহলে তিনি অবশ্যই 1 মাস পূর্বে আবেদন করবেন যে এখানে আর অতিরিক্ত পুলিশের দরকার নাই। তাহলে সেই 1 মাস যখন শেষ হয়ে যাবে তখন তাকে আর কি করতে হবে না, ওই অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য তাকে আর খরচ বহন করতে হবে না। অর্থাৎ যে তারিখে তিনি আবেদন করবেন সেই তারিখ হতে 1 মাস যখন শেষ হবে, সেই তারিখ হতে 1 মাস যখন শেষ হবে তখন আর কি করতে হবে না, অতিরিক্ত পুলিশের জন্য তাকে আর খরচ বহন করতে হবে না। ধারা 13। তাহলে যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে অতিরিক্ত পুলিশ উঠিয়ে নেওয়ার জন্য আবেদনকারীকে কতদিন পূর্বে আবেদন করতে হবে, 15 দিন, 20 দিন, 1 মাস, 45 দিন, তাহলে
কতদিন হবে? অবশ্যই 1 মাস হবে। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পুলিশ চেয়ে যদি আবেদন করে, তাহলে সেই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার তাকে বহন করতে হবে। এবং সে যদি মনে করে যে না, এখন আর অতিরিক্ত পুলিশের প্রয়োজন নাই, তাহলে তাকে অবশ্যই 1 মাস পূর্বে অতিরিক্ত পুলিশ উঠায় নেওয়ার 1 মাস পূর্বে কি করতে হবে? তাকে আবেদন করতে হবে। এই 1 মাস পূর্বে যদি সে আবেদন না করে, তাহলে তাকে কি করতে হবে? তাকে ওই সময়ের জন্য অবশ্যই খরচ বহন করতে হবে, কারণ তার আবেদনের প্রেক্ষিতেই আবার কি করা হবে? ওই অতিরিক্ত পুলিশ সেখান থেকে উঠিয়ে নেওয়া হবে। ধারা 13। ধারা 13। তো ধারা 5-এ বলা হয়েছে আইজিপি মহোদয়ের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, আর ধারা 12-তে বলা হয়েছে আইজিপি মহোদয় পুলিশের কল্যাণার্থে যে কোনো প্রবিধান প্রণয়ন করতে পারবেন, বা যে কোনো নিয়ম কানুন দিতে পারবেন, বা যে কোনো আদেশ দেবার ক্ষমতা আইজিপি মহোদয়ের আছে। ধারা 12। আর ধারা 13-তে বলা হয়েছে জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা, অর্থাৎ অতিরিক্ত পুলিশ নিয়োগ। এক কথায় ধারা 13-তে অতিরিক্ত পুলিশ নিয়োগ। কোনো ব্যক্তির আবেদন ক্রমে কোনো ব্যক্তির আবেদন ক্রমে আবশ্যক যদি মনে করেন, কে মনে করেন? জেলা ম্যাজিস্ট্রেট যদি আবশ্যক মনে করেন, তাহলে সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগের জন্য তিনি পুলিশের ঊর্ধ্বতন অফিসারকে বলতে পারেন। পুলিশের ঊর্ধ্বতন অফিসার তখন কি করবেন? ওইখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করবেন এবং তার নেতৃত্বাধীনে বা কর্তৃত্বাধীনে ওই সকল পুলিশ সদস্য থাকবে। এখানে অতিরিক্ত পুলিশ যে নিয়োগ করা হবে, এই পুলিশের ব্যয়ভার যে ব্যক্তি আবেদন করছেন তাকে বহন করতে হবে। এবং ওই ব্যক্তি যদি মনে করেন যে এখানে আর পুলিশের প্রয়োজন নয়, তাহলে তাকে অবশ্যই 1 মাস পূর্বে ঊর্ধ্বতন অফিসারকে বা জেলার ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে? জানাইতে হবে। জানানোর পর যখন 1 মাস শেষ হয়ে যাবে, আবেদন করার তারিখ হতে যখন 1 মাস শেষ হবে, তখন ওই ব্যক্তিকে আর কি করতে হবে না? খরচ বা ব্যয়ভার মেটাইতে হবে না। কিন্তু আমরা সাধারণত দেখি যেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হোক না কেন, কার্যক্রম যদি শেষ হয়ে যায়, সাথে সাথে কি করা হয়? সেখান থেকে পুলিশ নিয়ে আসা হয়। বাস্তবিক ধর্মে এরূপ কিছু হয় কিনা জানা নাই। আপনাদের জানা আছে? তো স্যার, হ্যাঁ। জানা নাই। হুম। তাহলে ধারা 13-তে অতিরিক্ত পুলিশ নিয়োগ। আর ধারা 14, অতিরিক্ত পুলিশ ধারা 14-তে বলা হয়েছে অন্যান্য কাজে অতিরিক্ত পুলিশ নিয়োগ বা অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপি মহোদয়ের ক্ষমতা। অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপি মহোদয়ের ক্ষমতা। রেলপথ, খাল বা কোনো কলকারখানায় স্থাপিত হলে, কি কি স্থাপিত হলে? রেলপথ, খাল বা কোনো কলকারখানায় স্থাপিত হলে, এবং সেখানে অধিক সংখ্যক লোক কাজ করতে থাকলে, এবং উক্তরূপ সংস্থার সহিত যুক্ত কোনো ব্যক্তির কার্য বা আশঙ্কিত কার্যের কারণে উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ নিয়োগের আবশ্যকতা দেখা দিলে সরকারের অনুমোদন ক্রমে, কার অনুমোদন ক্রমে? সরকারের অনুমোদন ক্রমে ইন্সপেক্টর জেনারেল শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজন বোধ করিলে এইরূপ স্থানের জন্য অতিরিক্ত পুলিশ কর্মচারী নিযুক্ত করিতে পারেন। তাহলে ধারা 14-তে বলা হয়েছে কি? অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপি মহোদয়ের ক্ষমতা। অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপি মহোদয়ের ক্ষমতা। তাহলে আইজিপি মহোদয় কি করতে পারেন? রেলপথ, খাল, খালের অনেক সময়, খাল বলতে কি, খাল খাল অনেক সময় কি করা হয়? সংস্কার করা হয় না? সংস্কার কাজের ক্ষেত্রে কি করা হয়? অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়। অনেক সময় দেখা যায়, হয়তো আপনারাও দেখছেন, আমিও দেখছি, খাল দখল করে কি করে মানুষজন? বিভিন্ন ধরনের বিল্ডিং ওঠায়, বা খাল কি করে? দখল করে নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এই যে খালের বিষয়গুলো থাকে, বা অন্যান্য রেলপথ থাকে, রেলপথ বলেন, খাল বলেন, বা কোনো কলকারখানা বলেন, যাই বলেন না কেন, কোনো কারণে যদি কোনো জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রয়োজন হয় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, তাহলে সেখানে সরকারের অনুমোদন ক্রমে আইজিপি মহোদয় অতিরিক্ত পুলিশ নিয়োগ করিতে পারেন। ধারা 14, এই রূপে নিযুক্ত পুলিশ রক্ষীর খরচের টাকা প্রদানের জন্য এই সমস্ত কলকারখানার মালিক বা ভারপ্রাপ্ত কর্মচারীকে আদেশ দেওয়া চলিবে, এবং উক্তরূপ আদেশ দেওয়া হলে তিনি উহা পালন করতে বাধ্য থাকবেন। ধারা 14।
তাহলে ধারা 13-তে বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পুলিশ পাওয়ার জন্য যদি আবেদন করেন, কোনো জায়গায় যদি আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে বা অবনতি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে জেলার পুলিশ সুপার কি করতে পারেন, জেলার পুলিশ সুপার সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারেন এবং তার কর্তৃত্বাধীনে ওই পুলিশ সদস্যগণ থাকবে। কিন্তু অতিরিক্ত পুলিশ যে ব্যক্তির আবেদন ক্রমে সেখানে মোতায়েন করা হয়েছে, সেই ব্যক্তি অবশ্যই কি করবেন, অতিরিক্ত পুলিশের ব্যয়ভার যে আছে সে ব্যয়ভার মেটাবেন। আর তার যদি মনে হয় যে না, অতিরিক্ত পুলিশের দরকার নাই, তাহলে অবশ্যই তিনি 1 মাস পূর্বে কি করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর 1 মাস পূর্বে আবেদন করবেন। ধারা 13। আর ধারা 14-তে বলা হয়েছে কি, অতিরিক্ত পুলিশ মোতায়েনে আইজিপি মহোদয়ের ক্ষমতা। অর্থাৎ কোনো রেলঘাট, খাল বা কোনো কলকারখানায় যদি আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা যদি থাকে, কোথায় কোথায়, কোনো রেলঘাট, খাল অথবা কলকারখানা যদি কোথাও স্থাপন করা হয় বা স্থাপন করার প্রয়োজন হয় বা পূর্বে যদি স্থাপন করা থাকে, সেখানে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে, তাহলে সেখানে আইজিপি মহোদয় নিজের থেকেই সরকারের অনুমোদন সাপেক্ষে কি করতে পারেন, অতিরিক্ত পুলিশ সেখানে নিয়োগ করতে পারেন। এই যে অতিরিক্ত পুলিশটা সেখানে নিয়োগ করা হবে বা নিযুক্ত করা হবে, এই অতিরিক্ত পুলিশের খরচের জন্য কি, অতিরিক্ত পুলিশ যে খরচ করবে সে খরচের জন্য কি করতে হবে, ওই কলকারখানার যে মালিক থাকবেন বা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন বা যে ব্যক্তি দায়িত্ব থাকবেন, তাকে এই খরচের টাকা প্রদানের জন্য কি করা যেতে পারে, আদেশ দেওয়া যেতে পারে। এবং এই আদেশ যদি দেওয়া যায়, তাহলে ওই ব্যক্তি মানতে অবশ্যই বাধ্য থাকবেন। ধারা 14। ধারা 14। তাহলে ধারা 12-তে বলা হয়েছে, আইজিপি মহোদয় পুলিশের বিভিন্ন উন্নয়ন কার্য করার জন্য কি করতে পারেন, বিভিন্ন সময় প্রবিধান প্রণয়ন করতে পারেন বা বিভিন্ন নিয়ম কানুন বা বিভিন্ন আদেশ জারি করতে পারেন। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে, পুলিশ সুপার মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগ কার আদেশক্রমে, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে, জেলা ম্যাজিস্ট্রেটের কি নির্দেশক্রমে কি করতে পারবেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবেন। ধারা 14-তে বলা হয়েছে, আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন। আর ধারা 14 ক, ধারা 14 ক, আইজিপি মহোদয়ের লিখিত ক্ষমতা, আইজিপি মহোদয়ের লিখিতভাবে ক্ষমতা। ধারা 14 ক-1, ধারা 14 ক-1, ধারা 14 ক-1-এ বলা হয়েছে, বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অথবা তার দ্বারা এই ক্ষেত্রে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত, কিভাবে, লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা সরকারের অনুমোদন ক্রমে অথবা সরকারি গেজেট প্রকাশিত আদেশ বলে রেলওয়ে রক্ষী বাহিনীকে বা উহার কোনো অংশকে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। ধারা 14 ক-1। ধারা 14 ক-1-এর মূল বিষয়টি হলো, আইজিপি মহোদয় অথবা আইজিপি মহোদয় কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের অনুমোদন ক্রমে অথবা সরকারি গেজেট প্রকাশিত আদেশ বলে কি করতে পারবেন, রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা রেলওয়ে রক্ষী বাহিনীর কোনো একটা অংশকে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। ধারা 14 ক-1। এইরূপ পুলিশ বাহিনীতে রূপান্তরিত ব্যক্তিগণের পদমর্যাদা ও উহার মেয়াদ সরকারি গেজেটে সুনির্দিষ্টভাবে উল্লেখিত থাকবে। ধারা 14 ক-1। তো ধারা 14 ক-1-এ কি বলা হয়েছে, পুলিশের আইজিপি মহোদয় কি করতে পারবেন, পুলিশের আইজিপি মহোদয় রেলওয়ে রক্ষী বাহিনীকে সরকারের অনুমোদন ক্রমে অথবা সরকারি গেজেট প্রকাশিত যে হয়েছে সে প্রকাশিত আদেশ বলে রেলওয়ে রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন, অথবা রেলওয়ে রক্ষী বাহিনীর কোনো একটা অংশকে, সম্পূর্ণ রেলওয়ে বাহিনীকে যদি করা সম্ভব না হয়, তাহলে রেলওয়ে রক্ষী বাহিনীর কোনো একটা অংশকে কি করতে পারবেন, তিনি পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। ধারা 14 ক-1। ধারা 14 ক-1। ধারা 14 ক-2, যদি এইরূপ রেলওয়ে উপধারা 1
অনুসারে সরকারি গেজেটে প্রকাশের পর রেলওয়ে রক্ষী বাহিনী 1861 সালের পুলিশ আইনের আওতাধীন হবে। অর্থাৎ রেলওয়ে রক্ষী বাহিনীকে যখন 14 ক-1 উপধারা অনুসারে রেলওয়ে রক্ষী বাহিনী হতে পুলিশ বাহিনীতে যখন রূপান্তরিত করা হবে, তখন তারা সবাই কি হবে? 1861 সালের পুলিশ আইনের আওতাধীন হবে। অর্থাৎ 1861 সালের পুলিশ আইনের আওতাধীনে যে সকল কার্যক্রম আছে, দণ্ড আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এগুলা কি করা যাবে? ওই রেলওয়ে রক্ষী বাহিনীকে কি প্রদান করা যাবে? ধারা 14 ক-2। ধারা 14 ক-3, এই ধারার 1 উপধারার অধীন রূপান্তরিত পুলিশ বাহিনীর প্রত্যেক ব্যক্তি বা সদস্য সকল প্রকার ক্ষমতা, সুযোগ সুবিধা এবং নিরাপত্তার অধিকারী হইবে। মোট কথা, পুলিশের যে সুযোগ সুবিধার কথা বলা আছে, অথবা পুলিশের যে নিরাপত্তার কথা বলা আছে, পুলিশের যে সকল ক্ষমতা আছে, এই সকল ক্ষমতার কি হবে? ওরা সবাই অধিকারী হবে এবং একইরূপ দায়িত্ব কর্তব্য পালনের জন্য দায়িত্ব থাকবে, এবং যদি কোনো কর্তব্য কর্মে যদি অবহেলা করে তাহলে একইভাবে শাস্তিও ভোগ করবে। যেমন সুযোগ সুবিধা ভোগ করবে, তেমন কর্তব্য কর্মে যদি ফাঁকি দেয়, সেক্ষেত্রে তারা কি হবে? শাস্তিও ভোগ করবে। এবং পুলিশ কর্মকর্তাগণের ন্যায় একই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বা অধীনস্থ হইবে। অর্থাৎ আমরা যেমন অধস্তন কর্মচারী যারা আছে ঊর্ধ্বতন অফিসারদের নিয়ন্ত্রণাধীন, তেমনি ওই সকল রক্ষী বাহিনীর সদস্যরাও কি হবে? ঊর্ধ্বতন অফিসারদের নিয়ন্ত্রণাধীনে থাকবে। ধারা 14 ক-3। ধারা 14 ক-3। তাহলে ধারা 12-তে বলা হয়েছে প্রশাসনিক কর্মে কি করতে পারবেন? আইজিপি মহোদয় বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে প্রবিধান প্রণয়ন করতে পারবেন, বা বিভিন্ন নিয়ম কানুন জারি করতে পারবেন, বা বিভিন্ন আদেশ জারি করতে পারবেন। কি উদ্দেশ্যে? পুলিশের সাংগঠনিক কাঠামো উন্নয়নের উদ্দেশ্যে, পুলিশের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, অস্ত্র, কর্তব্য কর্মে অথবা বাসগৃহ উন্নয়নের জন্য কি করতে পারবেন? বিভিন্ন সময় প্রবিধান প্রণয়ন করতে পারবেন। এছাড়াও পুলিশের অভ্যন্তরীণ কি, অভ্যন্তরীণ পুলিশের অভ্যন্তরীণ যে গুপ্ত সংবাদগুলো থাকে, এই গুপ্ত সংবাদ আদান প্রদান অথবা বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম যা আছে, এই সকল অথবা দক্ষতা রক্ষা করার বিষয়ে কি করতে পারবেন? পুলিশের আইজিপি মহোদয় বিভিন্ন নিয়ম কানুন জারি করতে পারবেন বা বিভিন্ন আদেশ জারি করতে পারবেন। ধারা 12। আর ধারা 13-তে বলা হয়েছে পুলিশ সুপার মহোদয় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে কি করতে পারবেন? অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবেন। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পুলিশ চাই যদি আবেদন করে, বা কোনো জায়গায় অতিরিক্ত পুলিশ যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তির আবেদন ক্রমে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে সেখানে অতিরিক্ত পুলিশ আসলে মোতায়েন করা প্রয়োজন, যদি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা না হয় তাহলে সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, তাহলে তিনি পুলিশের কি করতে পারেন? তিনি নির্দেশ দিতে পারেন। তিনি তার নির্দেশ সাপেক্ষে পুলিশ সুপার মহোদয় কি করতে পারেন? পুলিশ সুপার মহোদয়, সহকারী পুলিশ সুপার মহোদয় অথবা অন্য কোনো কর্তৃপক্ষ কি করতে পারেন? সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারেন, এবং সেখানে যে অতিরিক্ত পুলিশটা মোতায়েন করা হবে, সেই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার ওই যে ব্যক্তি আবেদন করছে তাকে অবশ্যই মেটাইতে হবে। এবং তিনি যদি মনে করেন যে না, এখানে আর অতিরিক্ত পুলিশের প্রয়োজন নয়, তাহলে তিনি অবশ্যই 1 মাস পূর্বে সেখানে কি করবেন? লিখিতভাবে আবেদন করবেন, অতিরিক্ত পুলিশ উঠায় নেওয়ার জন্য আবেদন করবেন। সে ব্যক্তি যদি অতিরিক্ত পুলিশ উঠায় নেওয়ার জন্য আবেদন না করে, তাহলে তাকে অবশ্যই সেখানে ব্যয়ভার মেটাইতে হবে। আর এই অতিরিক্ত পুলিশ পাওয়ার জন্য মোতায়েন ও উঠায় নেওয়ার জন্য যখন তিনি আবেদন করবেন, এই 1 মাস অন্তে, অর্থাৎ 1 মাস যখন শেষ হবে, সেখান থেকে তখন আর ওই ব্যক্তিকে ব্যয়ভার মেটাইতে হবে না। ধারা 13। ধারা 14-তে বলা হয়েছে আইজিপি মহোদয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবেন সরকারের অনুমোদন সাপেক্ষে। যদি কোথাও মনে করা হয় যে রেলপথ বা খাল অথবা কোনো কলকারখানায় যদি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেখানে আইজিপি মহোদয় সরকারের অনুমোদন ক্রমে কি করতে পারবেন? শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেখানে প্রয়োজন বোধে অতিরিক্ত পুলিশ তিনি নিযুক্ত করতে পারবেন। এখানে যে অতিরিক্ত পুলিশটা নিযুক্ত করা হবে, এই অতিরিক্ত পুলিশের খরচ বা ব্যয়ভার কি ওই সংশ্লিষ্ট কলকারখানার মালিক অথবা শ্রমিক মালিক অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অপর কোনো অফিসারকে সেই ব্যয়ভার মেটানোর জন্য এখানে আদেশ দেওয়া যেতে পারে। আর এই আদেশটা যদি দেওয়া হয়, তাহলে তারা অবশ্যই এই আদেশ পালন করতে বাধ্য থাকবেন। ধারা 14। তাহলে ধারা 12-তে আইজিপি মহোদয়ের ক্ষমতা, ধারা 13-তে পুলিশ সুপার মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন, আর ধারা 14-তে বলা হয়েছে কি এটাও আইজিপি মহোদয়ের ক্ষমতা, কোন ক্ষেত্রে? অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষেত্রে। আর ধারা 14 পথে বলা হয়েছে এখানে আইজিপি মহোদয়ের ক্ষমতা পুলিশ বাহিনীতে রেলওয়ে রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনীতে রূপান্তর করা, অর্থাৎ ধারা 14 ক। ধারা 14 ক-1 বর্তমানে বলবৎ আইনে যা কিছুই থাকুক না কেন,
এই আইনের অধীন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অথবা তার দ্বারা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কি করতে পারেন? সরকারের অনুমোদন সাপেক্ষে অথবা সরকার যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেন সেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বলে বা ক্ষমতা বলে কি করতে পারবেন? রেলওয়ে রক্ষী বাহিনীকে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে, রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা রেলওয়ে রক্ষী বাহিনীর কোনো একটা অংশকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। ধারা 14 ক(1), ধারা 14 ক(2), যদি রেলওয়ে রক্ষী বাহিনীকে উপধারা 1 অনুসারে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করা হয় তাহলে তারা অবশ্যই পুলিশ আইনের 1861 এর অধীন বা আওতাধীন হিসেবে গণ্য হবে। ধারা 14 ক(2), ধারা 14 ক(3) বলা হয়েছে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা এবং বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করা যাবে। অর্থাৎ উপধারা 1 অনুসারে যে সকল রেলওয়ে রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে তারা পুলিশ বাহিনীর যাবতীয় কর্তব্যকর্ম, দায়িত্ব বা ক্ষমতা কি করতে পারবেন? অধিকারী হবেন। সেই সাথে তারা যদি কর্তব্যকর্মে অথবা অন্য কোনো গাফিলতি যদি প্রকাশ করেন তাহলে তারা কি করবেন? তারা শাস্তিও ভোগ করবেন। সেই সাথে এখানে যারা রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনীতে নিয়োগ করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে বা রূপান্তরিত করা হয়েছে, এই সকল রেলওয়ে রক্ষী বাহিনী কি হবেন? পুলিশের ঊর্ধ্বতন অফিসারের কর্তৃত্বাধীন বা নিয়ন্ত্রণাধীন বা অধীনস্থ হিসেবে থাকবেন। ধারা 14 ক(3)। ধারা 12 থেকে ধারা 14 ক(3) বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে ধারা 5 বলা হয়েছে পুলিশের আইজিপি মহোদয় জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন যদি সরকার কর্তৃক কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে, তাহলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি সে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 5। ধারা 7 বলা হয়েছে অধস্তন অফিসারদেরকে বিভিন্ন প্রকার দণ্ড প্রদান। এখানে পুলিশ আইন অনুযায়ী দণ্ড দুই প্রকার: গুরুদণ্ড এবং লঘুদণ্ড। গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যেও পার্থক্য আছে। গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যে পার্থক্য হলো, গুরুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই আপিল করা যায় ও লঘুদণ্ডে আপিল করা যায় না। গুরুদণ্ডে বিভাগীয় মামলা রুজু করতে হয়, লঘুদণ্ডে বিভাগীয় মামলা রুজু করতে হয় না। উভয়ই 7 ধারা, পুলিশ আইনের 7 ধারা। 8 ধারায় বলা হয়েছে নিয়োগপত্র। 9 ধারায় বলা হয়েছে ইস্তফা দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। 10 ধারায় বলা হয়েছে আইজিপি মহোদয়ের লিখিত অনুমোদন ব্যতীত বা আইজিপি মহোদয়ের আদেশ ব্যতীত আপনি কি করতে পারবেন না? অন্য কোনো চাকরিতে বা অন্য কোনো কাজে আপনি নিয়োজিত হতে পারবেন না। ধারা 10। ধারা 12তে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়ন কল্পে আইজিপি মহোদয় কি করতে পারবেন? বিভিন্ন সময় নিয়ম কানুন জারি করতে পারবেন বা বিভিন্ন আদেশ জারি করতে পারবেন বা বিভিন্ন প্রবিধান কি করতে পারবেন? জারি করতে পারবেন বা প্রণয়ন করতে পারবেন। ধারা 12। ধারা 13তে বলা হয়েছে যে পুলিশ সুপার মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। ধারা 14তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ মহোদয় নিয়োগের অতিরিক্ত পুলিশ নিযুক্ত ক্ষমতা। ধারা 14 বলা হয়েছে রেলওয়ে রক্ষী বাহিনীকে আইজিপি মহোদয় কি করতে পারবেন? আইজিপি মহোদয় অথবা আইজিপি মহোদয় কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত লিখিতভাবে, এটা অবশ্যই লিখিতভাবে হতে হবে, লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা রেলওয়ে রক্ষী বাহিনীকে বা উহার কোনো অংশকে বাংলাদেশ পুলিশে কি করতে পারবেন? রূপান্তরিত করতে পারবেন। ধারা 14 ক(1), 14 ক(2) বলা হয়েছে যদি রূপান্তরিত করা হয় তারা সকলেই পুলিশের 1861 সালের এই পুলিশ আইন অনুযায়ী তারা পুলিশের আওতাধীন হিসেবে গণ্য হবে। পুলিশ আইনের আওতাধীন হিসেবে গণ্য হবে। ধারা 14 বলা হয় 14 ক(3) বলা হয়েছে এই যে পুলিশ সদস্য যারা থাকবে এরা কি হবে? প্রত্যেকেই পুলিশের যে দায়িত্ব কর্তব্য আছে, ক্ষমতা আছে, প্রত্যেকের সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধার তারা অধিকারী হবেন। সেই সাথে তারা যদি কর্তব্য কর্মে বা অন্য কোনো প্রকার গাফিলতি প্রকাশ করেন সেক্ষেত্রে তারা কি হবেন? শাস্তিযোগ্য অপরাধের অপরাধীও হবেন। এছাড়া এই সকল রূপান্তরিত পুলিশ সদস্য কি হবে? পুলিশের ঊর্ধ্বতন অফিসারের কর্তৃত্বাধীন, নিয়ন্ত্রণাধীন বা অধীনস্থ হিসেবে গণ্য থাকবে। ধারা 14 ক(3). তাহলে ধারা 5 থেকে ধারা 14 ক বুঝতে কোনো সমস্যা নাই? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আর যাব না। এরপর ইনশাল্লাহ অন্যান্য ধারা যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকের মতো আজকে এখানে ইনশাল্লাহ থাক। তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো থাকেন। ক্লাসটা যাই হোক মোটামুটি শেষ করতে পারলাম, কোনো ঝামেলা হয় নাই। একবার হইলো আর কি, বিদ্যুৎ ছিল না। আর রাত্রে ক্লাস অবশ্যই ক্লাস নেবো না স্যার? হ্যাঁ, রাত্রে ইনশাল্লাহ ক্লাস হবে। কালকে তো অফিস সারা রাত ভর অফিসেই ছিলাম, 10:30 পৌনে 11টা পর্যন্ত। সেজন্য ক্লাস নিতে পারিনি, আপনাদের জানানোর সুযোগও পাই নাই, মানে এমন ব্যস্ত ছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।